মানে এনভিডিয়া আস্তে আস্তে কোন লেভেলে যাইতেছে যে গত বছরও ঠিক এমন টাইমে আমরা 74 থেকে 78,000 টাকার আশেপাশে 4070 বা 4070 সুপার কার্ডগুলো পারচেস করতে পারতাম। এখন অলমোস্ট 80,000 টাকা দিয়ে আমাদের 5060 Ti 16GB কেনা লাগতেছে। এরই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি গত বছর ঠিক এমন সময়ের আশেপাশে অফিসিয়ালি রিলিজ হয়েছিল AMD Ryzen 9000 সিরিজের CPU লাইন আপ। তখন গিগাবাইট আর AMD অফিসিয়াল মিলে আমাদের কাছে পাঠানো হয় Ryzen 9 9900X সিপিউটা এবং গিগাবাইট অরা সিরিজের বেশ কিছু X870 এবং B850 মাদারবোর্ড। এরই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি AMD প্লাস গিগাবাইটের একটি MDF পিসি বিল্ড নিয়ে। এটি কোনো পিসি বিল্ড গাইড না। আজকের ভিডিওটিতে আমরা মূলত গিগাবাইটের 3টি প্রোডাক্টে ফোকাস দিব। নাম্বার 1 তাদের নতুন গিগাবাইট গেমিং লাইনআপের এআইও কুলার, নাম্বার 2 গিগাবাইট C201 প্যানোরামা কেস, নাম্বার 3 তাদের ব্র্যান্ড নিউ RTX 5060 Ti 16GB ইগল ওসি কার্ডটা। আপনাদের সাথে আছি আমি AI রাফি। ওয়েলকাম টু AMD বিল্ডার বাংলাদেশ। যেহেতু গিগাবাইটের MDF বিল্ড সেহেতু মাদারবোর্ড হিসেবে থাকছে গিগাবাইট B850M অরাস এলিট ওয়াইফাই 6E আইস। বেশ অনেক বড় নাম। বোর্ডটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 32 থেকে 34,000 টাকার আশেপাশে। বোর্ডটা দিয়ে আমরা প্রথম যখন একটা পিসি বিল্ড ভিডিও করি তারপর পরই দেখা যায় যে বোর্ডটা মার্কেট থেকে আউট অফ স্টক হয়ে যায়। তারপর যখন সেকেন্ড শিপমেন্ট ঢুকে বোর্ডটার তখন বোর্ডের প্রাইস হয়ে যায় অলমোস্ট 33-34,000 টাকার আশেপাশে। 32 থেকে 33,000 টাকার প্রাইস সেগমেন্টে আমার মনে হয় গিগাবাইটের B850M অরাস এলিট আইস যে মাদারবোর্ডটা এটা ওয়ান অফ দি বেস্ট মাদারবোর্ড। কারণ AMTX ফর্ম ফ্যাক্টরে 12+2+2 16 ফেজের VRM, 4টা র্যাম স্লট আর 2টা NVMe স্লট, একটা Zen 5 এবং অপরটা Zen 4, আবার 2টা NVMe স্লটই ডিরেক্ট সিপিইউর সাথে কানেক্টেড, যার ফলে আপনার NVMe এর ফুল পোটেনশিয়ালটাই আপনি ইউটিলাইজ করতে পারবেন। অলসো এই সেম মাদারবোর্ডটাতেই আমরা Ryzen 9 9900X এর যে এভারেজ সিনেবেঞ্চ মাল্টিকোর স্কোর আছে অর্থাৎ 32 থেকে 33,000 টাকার আশেপাশে এটাকে আমরা ব্রেক করছিলাম। অ্যারাউন্ড 36K পয়েন্ট আমরা স্কোর করেছিলাম সিনেবেঞ্চ R23 তে। আর সিপিইউ হিসেবে আমরা পেয়ার আপ করছি Ryzen 9 9900X। এটি একটি 12 কোর 24 থ্রেডের সিপিইউ। এই সিপিইউটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 44 থেকে 43,000 টাকার আশেপাশে। আর এই প্রাইস সেগমেন্টে ইন্টেলের কোনো কম্পিটিটর নেই বললেই চলে। প্রাইমারি স্টোরেজ ড্রাইভ বা বুট ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি গিগাবাইট থেকে দেওয়া গিগাবাইট Z440GE 512GB NVMe-টা। এটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 5,300 টাকার আশেপাশে, যদিও এটা আবার ডিরামলেস SSD, সো কাজ চলাই নেওয়ার মতোই আর কি। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি Corsair Vengeance 8GB 16GB 6000 mAh এর 2টি স্টিক। এগুলো আবার CL36 মেমোরি, কারণ এগুলো অলমোস্ট গত বছরের দিকে পারচেস করা ছিল। আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি গিগাবাইট C201 প্যানোরামা কেসটাতে। কেসটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 6,500 টাকার আশেপাশে। এটা একটা টিপিক্যাল অ্যাকোয়ারিয়াম শেপের কেস। এখন অনেকে বলতে পারেন যে ভাই 6,500 টাকাতে আমি কেন এই কেসটা নিব, আমি তো 3-4 টাকার আশেপাশে এই সেম শেপের সেম ডিজাইনের কেস আমি অ্যাভেলেবল পাচ্ছি। বাট ফ্যাক্ট হচ্ছে যেহেতু এটা একটা ব্র্যান্ডেড কেস, তার মানে এটার যে SPCC মেটাল আছে, ওভারঅল বিল্ড কোয়ালিটি, কেবল ম্যানেজমেন্ট, চ্যানেল সবকিছুই হবে টপ নচ। অর্থাৎ আপনি যে প্রাইসটা পে করছেন সেটা আপনি কেসটা ধরলেই ফিল করতে পারবেন যে না, দিস ইজ 6,500 টাকার ব্র্যান্ডেড কেস। কুলার হিসেবে আমরা ব্যবহার করছি গিগাবাইটের GME সিরিজের 240mm এর গেমিং কুলারটা। লাস্ট গিগাবাইটের MDF বিল্ডে আমরা GME সিরিজের 360mm এর রেডিয়েটর কুলারটা ইউজ করেছিলাম। সেখানে কুলারটা বেশ ভালোভাবে Ryzen 9 কে ঠান্ডা রেখেছিল। সো 360 আর 240 কুলার দুইটার মধ্যে ডিফারেন্স কেমন এটা বোঝার জন্য আজকের সিপিইউটাও সেম রাখা হয়েছে, যাতে আপনারা বেঞ্চমার্ক সেকশনের ডাটা দেখে ডিসিশন নিতে পারেন যে কোন কুলারটা আপনার জন্য বেস্ট। 240mm এর মার্কেট প্রাইস অ্যারাউন্ড 9,500 থেকে 9,800 টাকা, আর 360 এর দাম মার্কেটে অ্যারাউন্ড 12,500 থেকে 12,800 টাকার আশেপাশে।
ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছে গিগাবাইট থেকে পাঠানো অরাস এলিট P1080 প্লাস প্লাটিনাম 1000 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকার আশেপাশে। এইবার এই বিল্ডের মেইন স্টার অর্থাৎ গিগাবাইট RTX 5060 Ti 16GB গেমিং ওসি কার্ডটা। এই কার্ডটার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড 79 থেকে 80,000 টাকার আশেপাশে। মানে এনভিডিয়া আস্তে আস্তে কোন লেভেলে যাইতেছে যে গত বছরও ঠিক এমন টাইমে আমরা 74 থেকে 78,000 টাকার আশেপাশে 4070 বা 4070 সুপার কার্ডগুলো পারচেস করতে পারতাম, এখন অলমোস্ট 80,000 টাকা দিয়ে আমাদের 5060 Ti 16GB কেনা লাগতেছে। সো কার্ডটা গেমিং, প্রোডাক্টিভিটি বা এআই টাস্কে কেমন পারফরমেন্স করে সেটা আমরা বেঞ্চমার্ক সেকশনে দেখব। এরপর চলুন বিল্ডের কিছু শো অফ দেখে আসি এবং তারপর পারফরমেন্স সেকশন। সো চলে আসলাম আমাদের আজকের বেঞ্চমার্কের টেস্টিং এ। তো প্রথমত আমাদের এই বেঞ্চমার্কটি হবে কম্প্যারিজন ভিডিও, যেহেতু আমাদের আরেকটি সিস্টেমে ছিল 5060 Ryzen 9 9000X এর সাথে 5060 কম্পেয়ার, এবং আমাদের আরেকটি সিস্টেম সেম সিপিইউ, জাস্ট আমাদের জিপিইউটি হচ্ছে 5060 Ti, কিন্তু আমাদের এখানে কুলারটি চেঞ্জ হয়েছে। একটি ফার্স্টেরটাই ছিল 360 AIO এবং এখনকার কুলারটি হচ্ছে 240 AIO। আমরা এখানে Cinebench R23 স্কোর নিয়ে কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের টেম্পারেচার সেগমেন্টে। আমাদের এখানে যখন Cinebench R23 10 মিনিটস থ্রটল টেস্ট দেওয়া হয়েছিল, আমাদের 240 AI সিস্টেমটির হাইয়েস্ট টেম্পারেচার উঠেছিল 74°C, এবং আমাদের 360 AI তে তখন টেম্পারেচার ছিল অ্যারাউন্ড 71.6 72°C এর আশেপাশে। আমাদের Geekbench 6 এ এখানে প্রথমত আমরা এখানে প্রায়োরিটি দিয়েছি আমাদের জিপিইউ বেঞ্চমার্কে। আমাদের 5060X স্কোর এসেছিল 1,34,426 এর মতো, কিন্তু আমাদের 5060 Ti স্কোর এসেছে 1,51,081 এর মতো, এবং ব্লেন্ডার টেস্টে 4.4.5 ভার্সন ইউজ করেছি বরাবরের মতো। আমাদের এখানে 5060 এর স্কোর এসেছিল 3,723 এর মতো, এবং 5060 Ti স্কোর এসেছে 4,415 এর মতো। এরপর চলে আসছে আমাদের মিডিয়া এনকোডার রেন্ডারে। আমরা এখানে আগের মতো প্রিমিয়ার প্রোতে আমাদের কম্বাইন্ড ফুটেজটি রেন্ডার করেছি। সো 5060 তে আমাদের রেন্ডার টাইম লেগেছিল অ্যারাউন্ড 5 মিনিট 48 সেকেন্ডের মতো, দ্যাটস অ্যারাউন্ড 6 মিনিট। এবং আমাদের 5060 Ti এখানে মাত্র সময় লেগেছে মাত্র 5 মিনিট 4 সেকেন্ডের মতো। আমাদের Geekbench AI তে 5060 এর সিঙ্গেল প্রিসিশন স্কোর ছিল 21,912, এবং হাফ প্রিসিশন স্কোর ছিল 41,975, এবং কোয়ান্টাইজ স্কোর ছিল 16,650। অন্যদিকে 5060 Ti এর কিন্তু আমাদের প্রত্যেকটি স্কোর কিছুটা বেড়ে গিয়েছে। আমাদের সিঙ্গেল প্রিসিশন স্কোর এসেছে 24,461 এর মতো, এবং হাফ প্রিসিশন স্কোর এসেছে 46,273 এর মতো, এবং কোয়ান্টাইজ স্কোরও কিছুটা বেড়েছে, যেটি হয়েছে 18,884 এর মতো। এরপর চলে যাচ্ছি আমাদের এলএম স্টুডিওতে। আমাদের এখানে একটি এআই মডেল নিয়ে নিচ্ছি। আমরা এআই মডেল হিসেবে কুইন 32 বিলিয়ন প্যারামিটারটা নিয়ে নিয়েছি। আমরা জাস্ট এখানে টেল মি অ্যাবাউট মার্স কমান্ডটি করেছিলাম এআই মডেলকে।
সো আমাদের এখানে টোকেন পার সেকেন্ড এসেছে 4.81 এর মতো এবং টোকেন জেনারেট হয়েছিল 2018 মতো। ফার্স্ট টোকেন নিতে সময় লেগেছে 1 মিনিট 15 সেকেন্ড। তো এবং আমাদের লাস্ট সেগমেন্ট সাইবারপাঙ্ক 2077 এর গেম বেঞ্চমার্কে চলে এসেছে। সো 5060 এর মধ্যে কিছুটা এফপিএস এর মতো তুলনামূলক ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। 5060 তে আমাদের ম্যাক্স হিট করেছিল 140 এর মতো, 5060 টি তে ম্যাক্স হিট করেছিল 159 এর মতো এবং এভারেজ এফপিএস পেয়েছিলাম আমরা 5060 তে 118 এর মতো এবং 5060 টিআই তে এভারেজ এফপিএস ছিল 138 এর মতো এবং মিনিমাম এফপিএস ছিল 104 এবং 5060 টি এর মিনিমাম এফপিএস ছিল 119 এর মতো। এরপর চলে যাচ্ছে আমাদের রেড ডেড রিডেম্পশন 2 তে। সো 5060 তে আমাদের স্কোর তখন এসেছিল 90 এর মতো ম্যাক্স এবং এভারেজ ছিল 72 এবং মিনিমাম ছিল 50 এর মতো এবং 5060 টিআই তে এখানে সেটি বেড়ে গিয়েছে। আমাদের ম্যাক্স এফপিএস এসেছে 131 এর মতো এবং এভারেজ ছিল 109 এর মতো এবং মিনিমাম ছিল 90 এর মতো। এরপর চলে এসেছে আমরা মার্বেল রাইভালসে। আমাদের 5060 তে ম্যাক্সিমাম এফপিএস হিট করেছিল 203 এ, কিন্তু 5060 টিআই তে তা কিছুটা বেড়েছে, এখানে 220 হিট করেছে। আমাদের এভারেজ এফপিএস ছিল 5060 তে 141 এর মতো, আমাদের 5060 টিআই তে 152, মিনিমাম 104, 5060 টিআই তে মিনিমাম 100 এবং সর্বশেষ ব্ল্যাক মিথ উকং আমাদের 5060 তে তখন টেস্ট ম্যাক্সিমাম হিট করেছিল 102 এর মতো, এভারেজ ছিল 86, মিনিমাম 66 এবং 5060 টিআই তে সেখানে ম্যাক্সিমাম হিট করেছে 115 এর মতো, এভারেজ 98 এবং মিনিমাম 71। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো বিল্ড পারফরমেন্স টেস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।